আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন দর্শক, সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আমরা মানব জমিন পত্রিকার একটি শিরোনাম নিয়ে। মানব জমিন পত্রিকা আজকে কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে একটা স্টোরি করেছে। সেই স্টোরির শিরোনাম, প্রেসিডেন্ট কি তার সিদ্ধান্ত থেকে সরে গেলেন? প্রেসিডেন্ট পদ নিয়ে বেশ আলোচনা। জঙ্গিদের মধ্যে আলোচনা আছে, জামাত শিবিরের মধ্যে আলোচনা আছে, এবং আওয়ামী লীগের ক্ষতিকারক অংশটার মধ্যে প্রেসিডেন্টকে নিয়ে খুব চুলকানি, খুব আলোচনা আছে। যে প্রেসিডেন্ট, আওয়ামী লীগের নির্বাচিত প্রেসিডেন্ট, জিন্দাবাদ বলেন কিংবা খালেদা জিয়ার প্রশংসা করছেন কিংবা জিয়াউর রহমানের প্রশংসা করছেন, ওই নষ্ট ক্ষতিকর আওয়ামী লীগের অংশটা যারা এগুলো বলেন তারা আওয়ামী লীগের আসলে জামাতি উইংয়ের সদস্য। আমি দুই একজন খুব বিখ্যাত মানুষকেও দেখলাম, মানে তারা বিখ্যাত না, তারা কুখ্যাত। এই যে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি এটা করতে পারতেন, ওটা করতে পারতেন, বিদেশে বসে প্রেসক্রিপশন দিতেও দেখলাম। আমি দুই এক লাইন দেখেছি, বিস্তারিত এত দেখিনি। তিনি বলবার চেষ্টা করছেন যে রাষ্ট্রপতি এটা করতে পারতেন, সেটা করতে পারতেন, কিংবা আরো দুই একজনের দেখেছি এরকম। এই যারা এগুলো বলেন তারা আওয়ামী লীগের জন্য হার্মফুল, ক্ষতিকারক, তারা বিদেশে বসে এই ধরনের কথা বলছেন। কিন্তু আওয়ামী লীগের রাষ্ট্রপতি যদি পদে থাকেন, আগামী 6 মাস 1 বছরের মধ্যে দেশে যদি আর একটা ক্রাইসিস তৈরি হয়, ক্রান্তিকাল তৈরি হয়, তাতে বেনিফিট কে পাবে? আওয়ামী লীগ পাবে। কিন্তু ওই আওয়ামী লীগের ক্ষতিকর অংশটা জামাতের সাথে সুর মেলায়। জামাত রাষ্ট্রপতির অপসারণ চায় আপাদমস্তক। জামাত আমির এক সাক্ষাৎকারেও ভোটের আগে বলেছিলেন যে আমরা এই রাষ্ট্রপতির সাথে কাজ করতে চাই না। জামাতের মনোভাবটা এমন, রাষ্ট্রপতির সঙ্গে তারা গত 1.5 বছর ইউনূসের পুরো আমলটা জুড়ে কাজ করতে চাননি, রাষ্ট্রপতির অপসারণ করতে চেয়েছে। এর মূল নেতৃত্বে জামাত। এই যে ইনকিলাব মঞ্চ, এটা সেটা, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী বঙ্গভবনের সামনে বসে পড়া, এগুলো কারা? এগুলো আসলে জামাত। নেপথ্যে থেকে জামাত এবং ইউনূসের উপদেষ্টাদের ইন্ধনে এই কাজগুলো ঘটেছিল। যার দরুন রাষ্ট্রপতি গত ইউনূসের সময়ে একটা অবরুদ্ধ জীবন কাটিয়েছেন, শ্বাসরুদ্ধকর জীবন কাটিয়েছেন, প্রতিনিয়ত টান টান উত্তেজনাপূর্ণ জীবন কাটিয়েছেন। তিনি কতটা ক্রান্তিকাল পার করেছেন, তার পরিবারের সদস্যদের সব সময় একটা আতঙ্ক কাজ করতো, একটা আতঙ্ক ফিরত যে বঙ্গভবনও কি সেই গণভবনের পরিণতি হবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্ততপক্ষে জীবিত আছেন, জীবিত থেকে তার সম্পদ, তার সংসার, তার যা কিছু ছিল সব ছেড়ে এক কাপড়ে বেরিয়ে যেতে হয়েছে, কিন্তু জীবনটা বেঁচে ছিল। কিন্তু রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির পরিবারের মধ্যে একটা আতঙ্ক ছিল, আমাদের জীবনটা কি বাঁচবে? এমন আতঙ্কের মধ্য দিয়ে তার প্রত্যেকটা দিন গেছে। সেই আতঙ্কিত মানুষটা তারপরেও বাংলাদেশকে আগলে রেখেছিলেন। তিনি কোনো কারণে অপসারিত হতেন বা কোনো কারণে একটা অঘটন ঘটতো, কিংবা তাকে বিদেশে যাবার প্রলোভনে তিনি বিদেশে চলে যেতেন, তাহলে বাংলাদেশের কি হতো? আমি বারবার এই কথাটা রিপিট হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশে যে সরকার ব্যবস্থা দেখছেন, শাসন ব্যবস্থা দেখছেন, এগুলো কিছু দেখতেন না, একটা ভিন্ন কিছু দেখতেন। একটা দখলদার বাহিনী, অনির্দিষ্ট কালের জন্য ইউনূস বাহিনী, ইউনূসের নেতৃত্বে বলুন কিংবা জামাত আমিরের নেতৃত্বে বলুন, একটা দখলদার বাহিনী অনির্দিষ্ট কালের জন্য বসে যেত ক্ষমতার মসনদে, সারা পৃথিবী থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেত। যারা এগুলো চাইছেন, রাষ্ট্রপতির অপসারণ, তারা আসলে এগুলোই চান, যার দরুন এসব কথা বলেন। এখন আমরা মানব জমিনের প্রতিবেদনের দিকে একটু নজর দিতে চাই। যে মনে হচ্ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তার সিদ্ধান্ত বাতিল করেছেন। তিনি নিজেই জানিয়েছিলেন নির্বাচনের পর স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাবেন। সেই সময় একটা বিশেষ প্রেক্ষাপট ছিল, বিশেষ করে শ্বাসরুদ্ধকর অবস্থা। ইউনূসের এই পদটা, রাষ্ট্রপতি একটা ব্যক্তি নন, একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটাকে প্রতিনিয়ত অবমাননা, মহামান্য রাষ্ট্রপতির হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল।
এই রক্তক্ষরণ থেকেই তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে নির্বাচনের পর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন। কিন্তু সেই পরিস্থিতিতে ঢাল হয়ে রাষ্ট্রপতির ঢাল, এই যে যখন রক্তক্ষরণ হচ্ছিল, রাষ্ট্রপতির ঢাল হয়েছিল সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এবং রাজনৈতিক দল বিএনপি, যার দরুন তিনি বিএনপির উপর এই যে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এটাও ওই জামাতি আওয়ামী লীগারদের পছন্দ নয়। সশস্ত্র বাহিনীর উপর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এটাও জামাতি আওয়ামী লীগারদের পছন্দ নয়। জামাতি আওয়ামী লীগাররা আসলে আওয়ামী লীগের তো ভালো চায় না। এমনকি এখনো পর্যন্ত ষড়যন্ত্র আছে যে আওয়ামী লীগ কোনোভাবে উঠে দাঁড়াক, যেন দাঁড়াতে না পারে। পেছন থেকে টেনে ধরার নানা রকম ষড়যন্ত্র এখনো পর্যন্ত বিদ্যমান। আওয়ামী লীগ তো প্রাসঙ্গিক, আওয়ামী লীগকে তো বাংলাদেশ চায়, বাংলাদেশের মাটি এখনো আওয়ামী লীগ করে। এই যে দীর্ঘ 1.5 বছরের বেশি সময় হয়ে গেছে, আওয়ামী লীগের কোনো হ্যাতচ্যাত কেন নেই? ওই জামাতি অংশ এখনো পর্যন্ত, আর আসলে সেইভাবে তো সুসংগঠিত কোনো কর্মকাণ্ড নেই। যতটুকু কর্মকাণ্ড আছে অনলাইনে বলুন, আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া বলুন, যেটা বলুন সেটা বলুন, যতটুকু আছে এটা এখনো পর্যন্ত জামাতিদের প্রভাবান্বিত। যার কারণে এই যে স্টাইলে কাজ চলছে, এই স্টাইলে কাজ করে আওয়ামী লীগের ফেরাটা কঠিন ব্যাপার। তবে আমরা আশার জায়গায় আছি, আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। এখন হয়তো খানিকটা টাইম পাস, সেই টাইম পাস থেকে অবশ্যই কার্যক্রমে ফিরবে। সেই কাজও চলছে, সেটা নানাভাবে চলছে। এত বিস্তারিত না বললেও বলি যে সেই কার্যক্রম আছে, সেই কার্যক্রমের পথে আছে। আওয়ামী লীগ ফিরবেই। আমরা রাষ্ট্রপতি নিয়ে কথা বলছিলাম। রাষ্ট্রপতি যখন পদত্যাগ করার কথা বলেছিলেন, তখন নির্বাচন নিয়ে দেশে টান টান উত্তেজনা, কে জেতে কে হারে এই নিয়ে নানা হিসাব নিকেশ। চারিদিকে একই আওয়াজ, জামায়াতে ইসলামী অনেকটা নাটকীয়ভাবে ক্ষমতার মসনদে চলে যেতে পারে। দেশের আনাচে কানাচে এই ধারণায় প্রবল হয়ে উঠেছিল। বঙ্গভবনের 4 দেয়ালে বন্দী প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কানেও এই খবরটি পৌঁছেছিল। ধারণা করা যায় ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। 11 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান। খবরটি তখন নানা কৌতূহলের জন্ম দিয়েছিল। নির্বাচনে বিএনপির জয়ে সবকিছু ওলটপালট হয়ে যায়। বিএনপি নেতারা বলছেন এই ফলাফল ছিল প্রত্যাশিত। তারা এটাও বলছেন দলীয় কোন্দল আর মনোনয়ন বাণিজ্য না হলে আরও অন্তত 30টি আসনে জয় তাদের সুনিশ্চিত ছিল। বিশেষ করে যশোরের ফলাফল সেই ইঙ্গিত দেয়। তাহলে চিন্তা করুন যে জামাতের আসন, এই যে এতগুলো আসন যে দেখানো হচ্ছে, এই আসন আসলে জামাতের নয়, এগুলো বিএনপির আসন। আবার আওয়ামী লীগ নির্বাচনে এলে এই আসনগুলো আওয়ামী লীগ পাবে। জামাতের 10টার বেশি সিট কোনোভাবে বাংলাদেশে নাই। আমরা নির্বাচনের আগেও আশঙ্কা করেছিলাম যে জামাত বোধহয় কি না কি করে দেবে, কিন্তু এই নির্বাচনটা প্রমাণ করে দিয়েছে যে জামাত, মৌলবাদী জামাত, সাম্প্রদায়িক জামাত, স্বাধীনতা বিরোধী জামাতের অবস্থান বাংলাদেশে কোথায়। তাদের আতুর ঘর পাকিস্তানেও জামাতের কিন্তু কোনো অবস্থান নেই, সেখানে বাংলাদেশে হয় কি করে? এটি তো বারবার অবাক লাগে। এই অবাক ঘটনাটি এবার নির্বাচনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে যে জামাতের আসলে কোনো সিট নেই, আসন নেই। যাই হোক, নির্বাচনের ফলাফল দেখে প্রেসিডেন্ট কি তার সিদ্ধান্ত থেকে সরে গেলেন? যদিও তিনি এই মুহূর্তে স্বস্তিকর অবস্থায় আছেন। তিনি মুক্ত, সাংবিধানিক পদের ধারাবাহিকতা রক্ষা করছেন, সংসদে বক্তৃতা করছেন, বঙ্গভবনে নানা আয়োজন চলছে। এই যে ঈদের আয়োজন, গতকালকে ঈদের একটা ব্যাপক আয়োজন হয়েছে। আওয়ামী লীগ আমলে যেভাবে প্রেসিডেন্ট আয়োজন করতেন, ঠিক সেইভাবেই গতকালকের ঈদের আয়োজনটাও ছিল। তার প্রেস সেকশনও বহাল করা হয়েছে। অন্তর্বর্তী প্রশাসন তাকে অনেকটা ঘরবন্দি করেছিল। অন্তত 3বার মব সন্ত্রাসের শিকার হয়েছিলেন তিনি। তাকে সরিয়ে দেওয়ার জন্য দেশি বিদেশি নানা তৎপরতা চলছিল। তখনকার আইন উপদেষ্টা নেপথ্যে অনেক ভূমিকা রেখেছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সবুজ সংকেত পেয়ে উপদেষ্টারা প্রেসিডেন্টের অপসারণের নানা খেলায় লিপ্ত ছিলেন। যদিও বিএনপি তখন ছিল ভিন্ন স্রোতে। তারা বরাবরই শাহাবুদ্দিন নয়, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছিল। তারা বলেছিল প্রেসিডেন্টের অপসারণে তাদের কোনো মত নেই। এই কারণে প্রেসিডেন্টকে অপসারণের সব নকশা ভণ্ডুল হয়ে যায়। বিপ্লবী সরকারের চেষ্টাও ছিল এবং এই চেষ্টাটা এখনো জামাত জঙ্গি গোষ্ঠীর মধ্যে তীব্রভাবে আছে।
ভেতরে ভেতরে তারা দাবার গুটি চালছে, দাবার গুটি সাজাচ্ছে, কিন্তু নতুন করে স্বপ্ন দেখছে। এই জন্য দেশের আপামর জনসাধারণ থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে পর্যন্ত সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, জামাত যাতে কোনোভাবে সফল না হয়। পর্দার আড়ালের এক রহস্য পুরুষের ইন্ধনে বার কয়েক মব সন্ত্রাস চালানো হয়, সেই পুরুষ এখনো ধরাছোঁয়ার বাইরে। নির্বাচনে প্রশাসনিক কুয়ের চেষ্টা সফল না হলেও কোনো কোনো অঞ্চলে তা বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকর ছিল, এমনটি বলা হচ্ছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন নির্বাচনের ফলাফল দেখে যার পর নেই খুশি হয়েছেন। ফলাফলটা যদি ভিন্ন হতো তবে তাকে অপমানিত হয়ে বিদায় নিতে হতো, যেটা তিনি রয়টার্সকে বলতে কসুর করেননি। নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির আপাতত কোনো তাগিদই দেখা যাচ্ছে না। তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কথা বলছেন, যে কারণে কে প্রেসিডেন্ট হচ্ছেন বা কাকে বানানো হচ্ছে তা নিয়ে কোনো জল্পনা কল্পনা নেই। আওয়াজ নেই পার্টির ভেতরে এবং বাইরে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে ভিন্ন পরিস্থিতি তৈরি হয়। এটা নতুন করে বলার কিছু নেই। যাই হোক, আপাতত এটি অন্ততপক্ষে পরিষ্কার যে প্রেসিডেন্ট থাকছেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায়। প্রেসিডেন্টের মেয়াদ 2028 সালের 23শে এপ্রিল পর্যন্ত। প্রেসিডেন্ট তো থাকারই কথা, এটি তো স্বাভাবিক, এটি তো রেওয়াজ। বাংলাদেশের কোনো প্রেসিডেন্টকে কি ফোর্স করে অপসারণ করা হয়েছে? অভিশংসনের ইতিহাস আছে? বাংলাদেশের কোনো প্রেসিডেন্টকে অভিশংসন করা হয়নি। রিজাইন দেওয়ার ব্যাপার আছে, যেমন বিএনপির নিজের প্রেসিডেন্ট নিজেই বদরুদ্দোজা চৌধুরী রিজাইন দিতে বাধ্য হয়েছিলেন, তেমনটা আছে। কিন্তু তেমন পরিস্থিতি তো হয়নি। দলীয় প্রেসিডেন্ট, এক দলের প্রেসিডেন্ট আরেক সরকারের আমলেও মেয়াদ পূরণ করেছেন। এর আগে আমি একাধিক উদাহরণ দিয়েছি। কাজেই বর্তমান প্রেসিডেন্টও মেয়াদ পূরণ করুন কিংবা তার সিদ্ধান্তে তিনি পরিবর্তন আনুন, সেটি স্বাভাবিক। কারণ বিএনপি থেকে তার প্রতি যদি কোনো চাপ না থাকে, চাপ যদি না দেওয়া হয়, আর প্রেসিডেন্ট কেন চলে যাবেন নিজে থেকে? প্রেসিডেন্ট যে এই যে 1.5 বছর বাংলাদেশকে আগলে রেখেছিলেন, দুঃসময়ে থাকবেন, সুসময়ে থাকবেন না, এখন তো সুসময়। বিএনপি বঙ্গভবনকে অনেকটা সুসময়ে পরিণত করেছে, স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়েছে বিএনপি। তো এই প্রেসিডেন্টকে বলেওনি যে আপনি রিজাইন দেন। এখনো পর্যন্ত বিএনপির তরফ থেকে এ ধরনের কিছু বলা হয়নি। প্রেসিডেন্ট কেন রিজাইন দেবেন? জামাত বলছেন বা জামাতে আওয়ামী লীগেররা বলছেন, আপনাদের কথায় কেন প্রেসিডেন্ট রিজাইন দেবেন? আপনারা যারা বলেন তারা আওয়ামী লীগের জন্য ভালো কিছু চান না। ভালো কিছু চান না বলে 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের পক্ষে একটা লাইন লিখবার মতো, সোশ্যাল মিডিয়াতে একটা লাইন লিখবার মতো লোকও খুঁজে পাওয়া যায়নি। কথা বলা তো দূর কি বাত, আপনাদের খুঁজে পাওয়া যায়নি। এখন ধীরে ধীরে খোলস থেকে বেরিয়ে ভালো কিছু কেউ সমালোচনা করছেন, করুন, তাতে কিচ্ছু যায় আসে না। যাই হোক, প্রেসিডেন্ট আপাতত তার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন যে এটা বলার অপেক্ষা রাখে না। এখন বিএনপি বিষয়, বিএনপি যদি মনে করে যে প্রেসিডেন্ট থাকবেন তাহলে প্রেসিডেন্ট থাকবেন। বিএনপি যদি বলে যে না আপনি রিজাইন দিন, তাহলে হয়তো রিজাইন দেবেন। তার আগে কেন রিজাইন দেবেন প্রশ্নই আসে না। প্রেসিডেন্ট থাকুন। আমরা বাংলাদেশের মানুষ এটাও চাই যে প্রেসিডেন্ট থাকুন, কারণ আগামী 1 বছরের মধ্যে অন্য একটা ক্রাইসিস হতে পারে, ক্রান্তিকাল হতে পারে। প্রেসিডেন্ট যদি পদে থাকেন এতে আওয়ামী লীগই লাভবান হবে যদি একটা ক্রাইসিস আসে। আমরা সেই সময়টা নিশ্চয়ই দেখবার অপেক্ষায় আছি। আজকে ভিডিও শুরুতে সকলকে জানাই ঈদ মোবারক। যারা স্বাধীনতার পক্ষে শক্তি আছেন, যারা এই 18 থেকে 19 মাস অনেক বেশি নিপীড়িত হয়েছেন, যারা এখনো জেলে বন্দী আছেন, তাদের জন্য এই ঈদটা অনেক বেশি বিভীষিকাময়। আমরাও তার ব্যতিক্রম নয়। আমরাও খুব খারাপভাবেই এই ঈদটা পালন করেছি। তবুও জানাই সকলকে আবারও ঈদ মোবারক। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। ঈদের দিন সকলকে একটি খুশির খবর দিতে এসেছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, সবচেয়ে খুশির খবর হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে আসছে এবং যুবলীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতা বাংলাদেশে ফিরে আসার প্রস্তুতি গ্রহণ করছে। কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত হলো? তার মেইন রিজন হচ্ছে
শেখ হাসিনা গত কয়েকদিন আগেই ক্লিয়ারলি বলে দিয়েছেন যুবলীগের নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকার জন্য। কেন প্রস্তুত থাকতে বলেছেন? তার মেইন কারণ হচ্ছে আগামীতে যে স্থানীয় নির্বাচন আসছে সেটাতে যুবলীগের নেতাকর্মীরাই নেতৃত্ব দিয়েই আগামীতে স্থানীয় নির্বাচন যেটা হবে সেটা পরিচালনা করবে। এবং সারা বাংলাদেশে যুবলীগের যত আংশিক কমিটি আছে সকল আংশিক কমিটি পূর্ণাঙ্গ করা হবে এবং অনেক পুরনো যে সকল কমিটি আছে সেগুলো ভেঙে নতুন কমিটি করা হবে। এবং শেখ হাসিনা নির্দেশ দিয়ে দিয়েছে যুবলীগের যত শীর্ষ পর্যায়ের নেতা আছে তারা সকলে দেশে আসার জন্য এবং দেশে এসে যুবলীগকে সংগঠিত করার জন্য। ইতিমধ্যে আস্তে আস্তে অনেকেই ঈদের কয়েকদিন আগেই বাংলাদেশে ফিরে এসেছে। আমি নাম সিকিউরিটির কারণে ভিডিওতে বলছি না। এবং আরো অনেক নেতা আস্তে আস্তে এই ঈদের পরবর্তী সময় থেকে ফিরে আসা শুরু করবে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা আস্তে আস্তে দেশে ফিরে আসবে। তারা এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে হয়তো এসপার না হয় ওসপার। তারা দেশে এসে দরকার হলে জেলে যাবে, না হয় রাজপথে নেমে রাজপথ দখল করবে, শেখ হাসিনাকে ফিরে আনবে। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে। আমি এই কথা এই 18-19 মাস ধরে বলে আসছি যে আপনারা দেশে আসুন, দরকার হলে জেলে যান। জেলে গেলেও অন্তত আপনাদের কর্মীরা যারা আছে এবং সারা বাংলাদেশের যত আওয়ামী লীগের কর্মীরা আছে তারা উজ্জীবিত থাকবে, তারা ভয় পাবে না। তারা অন্তত চিন্তা করবে আমার নেতা জেলে এসেছে, বাংলাদেশে এসেছে, জেলের ভিতর আছে, আমি জেলে গেল আন্দোলন সংগ্রাম করে আমার নেতা আমাকে দেখবে। এবং ওনারা যদি তাদের জীবনে রিস্ক নিতে পারে, তারা জেলে যেতে পারে, আমরা কেন পারবো না? আর আমাদের জামিনের ব্যবস্থা তারা করে দিবে যদি আমরা জেলে যাই। সো আস্তে আস্তে সেটা শুরু হয়ে গিয়েছে। নেতারাও বাংলাদেশে আসতে শুরু করে দিয়েছে। শীর্ষ পর্যায়ের সকল নেতা ধীরে ধীরে একে একে বাংলাদেশে চলে আসবে। এটাই হওয়া প্রয়োজন ছিল। কথায় আছে না, দের আয়ে তো দুরুস্তায়, দেরিতে হলো অন্তত বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতারা বুঝতে পেরেছে। আমি এটা বারবার করে বলছিলাম, অনেক এমন আওয়ামী যুবলীগের প্রভাবশালী নেতা আছে যাদের নামে মামলা হয়নি এবং তারা হয়তোবা রোশানালো নাও পড়তে পারে। তারা বাংলাদেশে এসে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে সংগঠিত করুক এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করুক। সংগঠিত করে কিভাবে রাজপথে নেমে রাজপথ দখল করা যাবে সে বিষয়ে গুরুত্ব দেয়। বিদেশ বসে বসে টেলিগ্রামে কথা বলা আর দেশে এসে নেতৃত্ব দেওয়ার মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। কারণ বিদেশ বসে বসে নেতৃত্ব দিলে 40-50 জনকে সংগঠিত করে রাজপথে নামানো অনেক কঠিন, কারণ তারা ভরসা পায় না, উজ্জীবিত থাকে না। কিন্তু নেতারা যখন দেশে এসে সংগঠিত করে পিছের থেকে নিজে না নেমে বেকিং দিল, অন্তত কর্মীরা ভরসা পায়, সংগঠিত হয় এবং ভয় থাকে না। যেখানে 50 জন হবে সেখানে তারা 500 জন সংগঠিত হয়ে রাজপথে নামে। তারা চিন্তা করে আমি তো অ্যারেস্ট হলো, আমাকে জামিন দিয়ে বাইর করার জন্য আমার নেতা আছে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বসে আছে, আমরা অ্যারেস্ট হলো আমাদেরকে জেলের ভিতর দেখবে এবং জামিন দিয়ে বাহির করে আনবে। তাই এটা ভালো সাইন। শেখ হাসিনা এটা দূরদর্শী নেতৃত্ব একটা চিহ্ন রেখে গিয়েছে যে যুবলীগকে লাইমলাইটে নিয়ে এসেছে। যুবলীগ একটা পাওয়ার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের। অন্তত 18-19 মাস পর হলো যুবলীগকে সামনের কাতারে নিয়ে আসার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ। তাই ঈদের খুশির সাথে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছে তারাও খুশিতে উজ্জীবিত হতে থাকুন। আশা করছি এই খুব অল্প সময়ের মধ্যে সুখবর আসতে চলেছে এবং স্থানীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা অংশগ্রহণ করতে চলেছে। জিতুক বা হারুক, শেখ হাসিনা নির্দেশ দিয়েছে যুবলীগের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী আগামীতে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং যে সকল যুবলীগের নেতাকর্মীরা বাংলাদেশে ফিরে এসেছে এবং ফিরে আসবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিরে এসেছে যেগুলো এবং যারা ফিরে আসবে তাদের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকেও 10 গুণ শক্তি নিয়ে সংগঠিত হয়ে বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে এবং রাজপথ খাপাবে। এটাই বাস্তবতা। সো এটাই আগামীতে হতে চলেছে। হঠাৎ করে আওয়ামী লীগের এত অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার মেইন কারণ হচ্ছে গত কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য। তিনিই এখন আওয়ামী লীগকে আরো বেশি অ্যাক্টিভ করে দিয়েছে, আওয়ামী লীগকে আরো বেশি সংগঠিত করে দিয়েছে, আওয়ামী লীগকে আরো বেশি শক্তি নিয়ে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করেছে তার একটি বক্তব্য। সে বক্তব্য নিয়ে আমি অনেক আলোচনা করেছি। সে বক্তব্য আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। তিনি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা বিএনপি তুলবে না। সো আওয়ামী লীগের নেতাকর্মীরাও বুঝে গিয়েছে কি করতে হবে তাদের, এবং আওয়ামী লীগের যারা কর্মী আছে তৃণমূলের তারাও বুঝে গিয়েছে কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনতে হবে। তারা ক্লিয়ারলি বুঝে গিয়েছে আমাদের রাজপথই হচ্ছে শেষ ঠিকানা,
রক্তে রাঙানো রাজপথের মাধ্যমেই বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনতে হবে। বিএনপি কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলবে না। তোলার জন্য বিএনপিকে রাজপথে নেমে রাজপথ দখল করে বাধ্য করতে হবে এবং এই রিজিমকেও চাপে ফেলতে হবে। তারপরেই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি দাপটের সহিত ফিরে আসতে পারবে এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে সেটাও বিএনপি তুলতে বাধ্য হবে। সো বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য বরং আওয়ামী লীগের উপকারী হয়েছে। কারণ যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন ঝিমিয়ে পড়েছিল, যে সকল আওয়ামী লীগের অনেকেই এতদিন হতাশাগ্রস্ত হয়েছিল, তারা এখন অলরেডি উজ্জীবিত হয়ে গিয়েছে। কারণ তাদের কাছে আর কোনো পথ খোলা নাই, তাদের কাছে একটা পথই খোলা, সেটা হচ্ছে রক্তে রাঙানো রাজপথ। রাজপথে নামতে হবে, সংগঠিত হতে হবে, সকল গ্রুপিং ভুলে যেতে হবে, সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামে রাজপথ দখল করতে হবে। তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে এবং বাংলাদেশের রাজনীতি ফিরে আসলে রাজপথ দখল করতে পারবে। রাজপথ দখল করতে পারলে বাংলাদেশে শেখ হাসিনা আবার ফিরে আসতে পারবে। সো একটা অপশন এখন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মী থেকে শীর্ষ পর্যায়ের সকল নেতার মাথায় এই মির্জা ফখরুলের বক্তব্যের কারণে একটা জিনিস সেট হয়ে গিয়েছে, সেই লক্ষ্যে এখন বাংলাদেশ আওয়ামী লীগ আগাতে পারবে। এতদিন তো চিন্তা ছিল বিএনপি হয়তো বা আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা তুলবে, ভারত কূটনীতিকভাবে প্রেসার দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি ফিরে আনবে, অনেক সমীকরণ মিলানো নিয়ে বিজি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন সকল সমীকরণ বাদ, এখন একটাই সমীকরণ, একটাই লক্ষ্য, সেটাই হচ্ছে রক্তে রাঙানো রাজপথ, হয়তো এসপার না হয় ওসপার। সো আওয়ামী লীগ কখনো রাজপথে সংগঠিত হয়ে নেমে কখনো হারে নাই, হার মানেও নাই, রাজপথ দখল করেছে এবং বিজয় ছিনিয়েই ঘরে ফিরেছে। তাই আওয়ামী লীগ যদি আবারও সেই লক্ষ্য নিয়ে সংগঠিত হয়ে রাজপথে নামে, আবারও বাংলাদেশ আওয়ামী লীগ সেই লক্ষ্য অর্জন করবে এবং বিজয় ছিনিয়ে নিয়ে যাবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে। এটাই হচ্ছে রিয়েলিটি, আর আমি এটাই আশা রাখছি বাংলাদেশ আওয়ামী লীগের কাছে। আশা করছি আপনারা সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের মনে কোনো কনফিউশন থাকে, আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।